Welcome to my channel English with R.H. Mondal. I am R.H. Mondal. Today we are going to learn English grammar. Today we shall discuss about clause, which is one of the most important parts of English grammar. So let's begin. আজ তাহলে আমরা ক্লজ সম্পর্কে বিস্তারিত জানব। আমরা জানি যে বাক্য হচ্ছে তিন প্রকার। We know that sentences are of three kinds according to the structure: simple, complex and compound. যখন আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের ডেফিনিশন জানতে যাব তখনই ক্লজ কথাটা আসবে। অতএব ক্লজ সম্পর্কে আমার যদি ধারণা না থাকে তাহলে আমরা কখনোই বুঝতে পারবো না সিম্পল সেন্টেন্স কাকে বলে, কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে আর কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে। অতএব আমরা বিস্তারিতভাবে এখন জেনে নেব। Part 1. Clause. What is a clause? What do we mean by clause? Definition. Clause is the part of a sentence which contains a subject and a finite verb. ক্লজ হচ্ছে বাক্যের এমন একটা অংশ যেখানে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকে। এক্সাম্পল: হি র্যান অ্যাওয়ে হোয়েন হি স এ স্নেক। দিস ইজ এ লং সেন্টেন্স। উই ক্যান ডিভাইড দ্য হোল সেন্টেন্স ইন্টু টু পার্টস। এই বাক্যটাকে আমরা দুটো অংশে ভাগ করতে পারি। দ্য ফার্স্ট পার্ট ইজ হি র্যান অ্যাওয়ে, দ্য সেকেন্ড পার্ট ইজ হোয়েন হি স এ স্নেক। বাক্যের প্রথম অংশটা হচ্ছে হি র্যান অ্যাওয়ে, দ্বিতীয় অংশটা হচ্ছে হোয়েন হি স এ স্নেক। এখন আমরা প্রথম অংশটা নিয়ে চিন্তা করব। হি র্যান অ্যাওয়ে, এখানে দেখা যাচ্ছে হি একটা সাবজেক্ট, র্যান অ্যাওয়ে হচ্ছে ভার্ব, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আবার দ্বিতীয় অংশে আমরা দেখতে পাচ্ছি হি হচ্ছে সাবজেক্ট আর স হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে প্রথম অংশে একটা সাবজেক্ট আছে, দ্বিতীয় অংশেও একটা ফাইনাইট ভার্ব আছে। আবার প্রথম অংশে যেমন সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব আছে, দ্বিতীয় অংশেও ফাইনাইট ভার্বও আছে, সাবজেক্টও আছে। অতএব হি র্যান অ্যাওয়ে এটা একটা ক্লজ। আবার হোয়েন হি স এ স্নেক এটাও একটা ক্লজ। তাহলে আমরা দেখতে পেলাম যে একটা ক্লজের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে সেখানে অবশ্যই একটা সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে। পয়েন্ট নাম্বার 2, অনেক সময় প্রিন্সিপাল ক্লজের মধ্যে সাবজেক্টই উজ্জ্ব থাকে। সামটাইমস দি সাবজেক্ট ইন দি প্রিন্সিপাল ক্লজ ইজ অমিটেড। এক্সাম্পল: ওয়ার্ক হার্ড ইফ ইউ ওয়ান্ট সাকসেস। কঠোর পরিশ্রম করো যদি তুমি সাফল্য পেতে চাও। এখানে দেখো প্রিন্সিপাল ক্লজ হচ্ছে ওয়ার্ক হার্ড, এখানে কিন্তু কোনো সাবজেক্ট নাই, তবু এটাকে আমরা ক্লজ বলছি। কিন্তু মনে রাখতে হবে ইম্পারেটিভ সেন্টেন্সে কোনো সাবজেক্ট থাকে না। এখানে ইউ ওয়ার্ক হার্ড, শুধু ওয়ার্ক হার্ড মানে হচ্ছে ইউ ওয়ার্ক হার্ড, ইউটা এখানে উজ্জ্ব আছে, সেটা ধরে নিতে হবে। হেয়ার দি সাবজেক্ট ইজ হিডেন। আবার 2 নম্বর উদাহরণটার দিকে তাকিয়ে দেখো। এক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে কি যে অনেক সময় একটা ক্লজের মধ্যে ভাব উজ্জ্ব আছে আবার সাবজেক্টও উজ্জ্ব আছে। যেমন দো রিচ হি নেভার হেল্পস দি পোর। দো রিচ মানে দো হি ইজ রিচ, এখানে হিও নাই ইজও নাই, অর্থাৎ সাবজেক্টও নাই ভাবও নাই, তবু এটা একটা ক্লজ। তাহলে দো রিচ হি নেভার হেল্পস দি পোর, এখানে সাবজেক্ট এবং ভাব দুটোই উজ্জ্ব আছে বা হিডেন আছে। পয়েন্ট নাম্বার 3, ফাইনাইট ভার্ব। আমরা যখন ক্লজের সংজ্ঞা দিয়েছি তখন ফাইনাইট ভার্ব এই কথাটা এসছে। তাহলে আমাদের জানতে হবে ফাইনাইট ভার্ব কাকে বলে। যদি এই সম্পর্কে ধারণা না থাকে তাহলে আমরা কখনই ক্লজ বুঝতে পারবো না। কাকে বলে ফাইনাইট ভার্ব? Definition: a verb which is restricted by the number and person of the subject is called finite verb. ফাইনাইট মানে হচ্ছে লিমিটেড, অর্থাৎ যে সকল ভার্ব বা ক্রিয়া সাবজেক্ট বা কর্তার দ্বারা নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ সাবজেক্ট এর নাম্বার এবং পার্সন অনুযায়ী ভাবটির পরিবর্তন হয়, তাকে বলা হয় ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া। এক্সাম্পল: দি বয় প্লেজ ফুটবল। ছেলেটি ফুটবল খেলে। এখানে প্লেজ হচ্ছে সমাপিকা ক্রিয়া বা ফাইনাইট ভার্ব। কেন এটাকে ফাইনাইট ভার্ব বলছি সেটা বুঝতে হবে। এটা ফাইনাইট ভার্ব এই জন্যে যে এর বিভিন্ন রকম রূপ হয়। এর সঙ্গে এস যোগ হতে পারে, এটা পাস্ট টেন্স হতে পারে, অর্থাৎ এর সঙ্গে ইডি যোগ হতে পারে, এটা কন্টিনিউয়াস টেন্স হতে পারে, আইএনজি হতে পারে, অর্থাৎ এর রূপের বিভিন্ন রকম পরিবর্তন হয় এবং সেটা অনেক সময় নির্ভর করে
টেন্সের উপরে এবং ওই সাবজেক্ট বা কর্তার উপরে। এখানে দি বয় প্লেজ ফুটবল, আবার যদি বলি দি বয়েজ তখন হয়ে যাচ্ছে প্লে, এসটা আর থাকছে না। অর্থাৎ কর্তা যখন একবচন তখন ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হয় প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। আবার দ্বিতীয় ক্ষেত্রে দি বয়েজ প্লুরাল আছে, বহু বচনে আছে, এই জন্য প্লেজ হলো না, শুধু প্লে হলো। সুতরাং এটুকু আমাদের মনে রাখতে হবে যে when the subject is in the third person and in the singular number and the verb is in the present tense, s or es is added to the verb. আমি যদি বলি টু প্লে তাহলে সেটা কিন্তু ফাইনাইট ভার্ব হবে না, এটা হবে ইনফিনিটিভ, কারণ এক্ষেত্রে এর কোনো পাস্ট টেন্স নাই। টু প্লে কোনো দিন পাস্ট টেন্স হতে পারে না, টু প্লের সঙ্গে কখনো এস বা ইএস যোগ হতে পারে না, এর সঙ্গে কখনো আইএনজি যোগ হতে পারে না, অর্থাৎ এর রূপের কোনো রকম পরিবর্তন হয় না, সাবজেক্ট যাই থাক, টেন্স যাই থাক। সেই জন্যে সেক্ষেত্রে টু প্লে হচ্ছে ইনফিনিটিভ কিংবা নন ফাইনাইট ভার্ব। আর এখানে ফাইনাইট ভার্বটা সবসময় পরিবর্তিত হবে, তার রূপের পরিবর্তন হয়। পয়েন্ট নাম্বার 4, সাবজেক্ট। সাবজেক্ট বলতে আমরা বুঝবো উদ্দেশ্য। সাবজেক্ট হচ্ছে এমন ব্যক্তি বা বস্তু যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়। সাবজেক্ট রেফার্স টু এ পার্সন অর এ থিং অ্যাবাউট হুম অর হুইচ সামথিং ইজ সেড। এক্সাম্পল, আই স দি বার্ডস হুইচ আর ফ্লাইং ইন দি স্কাই। এখানে আই হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ আইকে উদ্দেশ্য করে কিছু কথা বলা হয়েছে, সেই জন্য প্রিন্সিপাল ক্লজ হচ্ছে আই স দি বার্ডস। এখানে প্রিন্সিপাল ক্লজের মধ্যে আই হচ্ছে সাবজেক্ট, আর সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে হুইচ হচ্ছে সাবজেক্ট, কারণ হুইচ বলতে পাখিগুলোকে বোঝানো হয়েছে। আমরা আগেই বলেছি যে কোনো কোনো ক্ষেত্রে অবশ্য সাবজেক্ট উজ্জ্ব থাকে। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট উজ্জ্ব থাকে। ইন সাম সেন্টেন্সেস সাবজেক্টস আর অমিটেড। ডু দি ওয়ার্ক, এখানে ডু দি ওয়ার্ক মানে ইউ ডু দি ওয়ার্ক, এখানে ইউটা উজ্জ্ব আছে, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। নাম্বার 5, সাবজেক্ট। এখানে আমাদের সাবজেক্ট সম্পর্কে আরও কিছু তথ্য জানতে হবে। দ্য সাবজেক্ট অফ এ সেন্টেন্স মে বি এ নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, জিরান, ফ্রেজ, ক্লজ এটসেট্রা। এক্সাম্পল, মানস প্লেজ ফুটবল। এখানে মানস হচ্ছে নাউন, এটা একটা সাবজেক্ট। দ্য ওল্ড লেডি ইজ ক্যারিং এ বাস্কেট। এখানে দি ওল্ড লেডি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে এবং এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। আই প্লে ফুটবল, এখানে আই হচ্ছে প্রোনাউন, এই আই প্রোনাউনটি এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্ট হিসেবে নাউন বসতে পারে, নাউন ফ্রেজ হতে পারে, প্রোনাউন হতে পারে। পয়েন্ট নাম্বার 6, কাইন্ডস অফ ক্লজেস। ক্লজেস আর অফ 3 কাইন্ডস। ক্লজ হচ্ছে 3 প্রকারের। 1 নম্বর হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ, 2 নম্বর হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর 3 হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। এখন আমরা প্রতিটি ক্লজ সম্পর্কে জানব। পয়েন্ট নাম্বার 7, প্রিন্সিপাল ক্লজ অর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অর মেন ক্লজ। প্রধান বাক্যাংশ, যে ক্লজ নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে, অর্থাৎ অর্থ প্রকাশের জন্য অন্য কোনো ক্লজের উপর তাকে নির্ভরশীল হতে হয় না, তাকে বলে প্রিন্সিপাল ক্লজ। এ ক্লজ হুইচ ইজ নট ডিপেন্ডেন্ট অন আদার ক্লজ ফর এক্সপ্রেসিং ইটস মিনিং ইজ কল্ড প্রিন্সিপাল ক্লজ। এক্সাম্পল, আই স এ ফ্লাওয়ার হুইচ ওয়াজ বিউটিফুল। এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। এখন এর দিকে তাকালে আমরা দেখতে পাবো আই স এ ফ্লাওয়ার একটা ক্লজ, হুইচ ওয়াজ বিউটিফুল আর একটা ক্লজ। এখানে আই স এ ফ্লাওয়ার এর গুরুত্ব বেশি, এ একা বসতে পারে এবং এ তার নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে। নিজের অর্থ প্রকাশ করার জন্যে অন্য কোনো ক্লজের উপরকে নির্ভরশীল হতে হচ্ছে না। সোজা কথায় আমি বলতে পারি আই স এ ফ্লাওয়ার দিয়ে আমি একটা ফুল স্টপ দিয়ে দিতে পারি, তাহলেও মানেটা ক্লিয়ার আসবে। আই স এ ফ্লাওয়ার, আমি একটা ফুল দেখেছিলাম। এ যেহেতু একা বসতে পারছে, দ্বিতীয় অংশটার উপরে নির্ভরশীল নয়, সেই জন্যে এই আই স এ ফ্লাওয়ার এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ। পয়েন্ট নাম্বার 8, প্রিন্সিপাল ক্লজ। এখন প্রিন্সিপাল ক্লজ সম্পর্কে আমাদের কিছু তথ্য মনে রাখতে হবে। এ প্রিন্সিপাল ক্লজ ক্যান স্ট্যান্ড অন ইটস ওন। একটা প্রিন্সিপাল ক্লজ একা একা বসতে পারে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্টে বলতে পারি এ সিম্পল সেন্টেন্স
itself is a principal clause. একটা সরল বাক্য বা প্রিন্সিপাল বা সিম্পল সেন্টেন্স হচ্ছে নিজেই একটা প্রিন্সিপাল ক্লজ। যেমন আই লাইক সুইটস, এটা একটা সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য, এটা নিজেই কিন্তু একটা প্রিন্সিপাল ক্লজ। আবার আই প্লে, এখানে সাবজেক্ট হচ্ছে আই, প্লে হচ্ছে ভার্ব, অতএব এটা একটা সিম্পল সেন্টেন্স এবং এটা একটা প্রিন্সিপাল ক্লজ। ইট ইজ এ ওয়ান ক্লজ সেন্টেন্স, এখানে একটাই ক্লজ আছে এবং একটাই সেন্টেন্স তৈরি হয়েছে। ইচ সেন্টেন্স consists of at least one clause. Example, he reads. Point number 9, subordinate clause or dependent clause. Definition: a clause which is dependent on the principal clause for its meaning is called a subordinate clause. যে ক্লজ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, অর্থ প্রকাশের জন্য প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল, তাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। এক্সাম্পল, দিস ইজ দি বয় হু হেল্পড মি, এখানে হু হেল্পড মি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। দিস ইজ দি বয়, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তাহলে দ্বিতীয় অংশটা সাবঅর্ডিনেট ক্লজ এই জন্যে যে এর গুরুত্ব কম, এ একা বসতে পারে না, এ তার নিজের অর্থ প্রকাশ করার জন্য প্রথম অংশ অর্থাৎ প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল। আমরা কখনোই বলতে পারি না হু হেল্পড মি, এটা কখনোই মানে প্রকাশ করতে পারে না। যদি না প্রথম অংশটা থাকে তাহলে দ্বিতীয় অংশের মানে আসবে না, এই জন্য এটা সাবঅর্ডিনেট ক্লজ। সাব মানে আন্ডার, এ অন্য কারোর অধীনে আছে, সেই জন্য এটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। পয়েন্ট নাম্বার 10, কোঅর্ডিনেট ক্লজ। দ্য ক্লজেস বিলঙ্গিং টু দি সেম র্যাঙ্ক আর কল্ড কোঅর্ডিনেট ক্লজেস। সমপর্যায়ভুক্ত ক্লজগুলিকে বলা হয় কোঅর্ডিনেট ক্লজ। সমপর্যায়ভুক্ত ক্লজগুলিকে বলা হয় কোঅর্ডিনেট ক্লজ। এক্সাম্পল, রাজেশ ইজ এ গুড বয় বাট হিজ ব্রাদার ইজ এ ব্যাড বয়। রাজেশ ভালো ছেলে কিন্তু তার ভাই হচ্ছে খারাপ ছেলে। এখানে বাট হচ্ছে কনজাংশন, দুদিকে দুটো প্রিন্সিপাল ক্লজ আছে, এই দুটো প্রিন্সিপাল ক্লজ কনজাংশনের সাহায্যে যুক্ত আছে, এই জন্যে এদের আলাদা করে নাম দিয়ে বলা হয়েছে কোঅর্ডিনেট ক্লজ। অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে কনজাংশনের দুদিকে যে দুটো প্রিন্সিপাল ক্লজ থাকে সেই ক্লজগুলোকে বলা হয় কোঅর্ডিনেট ক্লজ। এখানে রাজেশ ইজ এ গুড বয়, এটা একটা ক্লজ যদিও এটা প্রিন্সিপাল ক্লজ, আর হিজ ব্রাদার ইজ এ ব্যাড বয়, এটাও একটা প্রিন্সিপাল ক্লজ। এই দুটো ক্লজ যখন কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে থাকছে তখন তাদের আলাদা করে নাম দেওয়া হয়েছে, বলা হয়েছে এগুলো কোঅর্ডিনেট ক্লজ বা সমপর্যায়ভুক্ত ক্লজ। ক্লজের বাংলা মানে হচ্ছে বাক্যাংশ বা বাক্যের অংশ। পয়েন্ট নাম্বার 11, কোঅর্ডিনেট ক্লজ আমরা জানি যে কোনো একটা কনজাংশন দিয়ে যুক্ত থাকে। কনজাংশন হচ্ছে অ্যান্ড, বাট, ইয়েট ইত্যাদি, কিন্তু অনেক সময় অ্যান্ড, বাট, ইয়েট নাও থাকতে পারে। যেমন কমা দিয়ে যুক্ত থাকতে পারে, সেমিকোলন থাকতে পারে, কম্পাউন্ড কনজাংশন থাকতে পারে। এক্সাম্পল, 1 নম্বরে হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন আছে, হি ইজ পোর বাট হিজ ফ্রেন্ড ইজ রিচ। এখানে আমি বাটটা পাচ্ছি, এটা কিন্তু কোঅর্ডিনেটিং কনজাংশন, এটা সব ক্ষেত্রে এরকম হয়। আর একটা ব্যাপার হচ্ছে 2 নম্বরে বলা হচ্ছে যে কমার সাহায্যেও যুক্ত থাকতে পারে। আই কেম, আই স, আই কনকার্ড, এখানে অ্যান্ড দেয়া হলো না, সে জায়গায় দেওয়া হলো কমা, আই কেম তারপরে কমা, আই স কমা, তাহলে কমার সাহায্যেও আমরা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে পারি। 3 নম্বর এক্সাম্পল হচ্ছে সেমিকোলন। সেমিকোলনের সাহায্যেও কম্পাউন্ড সেন্টেন্স তৈরি হতে পারে। যেমন গড মেড দি কান্ট্রি, তারপর আছে সেমিকোলন, তারপর আছে ম্যান মেড দি টাউন। এই সেমিকোলনের জায়গায় অ্যান্ড হতো কিন্তু অ্যান্ড দেওয়া হয়নি। তারপরের পয়েন্ট 4 নম্বর পয়েন্টে আছে কম্পাউন্ড কনজাংশন, যেমন আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, এগুলোর সাহায্যেও আমরা কম্পাউন্ড সেন্টেন্স পেতে পারি। যেমন হি ইজ আইদার এ ডেভিল অর এন এঞ্জেল, এখানে আইদার অর হচ্ছে কম্পাউন্ড কনজাংশন। আজ তাহলে এখানেই শেষ করছি। আশা করি আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আমার সব ভিডিও যদি দেখতে চাও তাহলে ইউটিউবে গিয়ে লিখবে ইংলিশ উইথ আর এইচ মণ্ডল, তাহলে আমার সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে।